বিশাল আকাশের নিচে ঢাকার এক শান্ত গলির শেষ মাথায় অবস্থিত বাড়িটির ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে অরণি। পরনে খয়েরি পাড়ে ধূসর শাড়ি, চুলগুলোয় বেনি গেঁথে বা পাশে এনে রাখা। অলংকার বলতে আছে পায়ে একজোড়া নূপুর আর হাতে কিছু আংটি, কানে ছোট্ট টপ। ইপ্তি এগিয়ে এসে পাশাপাশি দাঁড়ালো অরণির, তার হাতে কফির মগ, ঠোঁটের কোণঠাসা এক অদৃশ্য হাসি। চোখ আড়াআড়ি ভাবে এসে পড়েছে অরণির আপাদমস্তকে। সে ভেবেই পায় না একটা মানুষের রুচিবোধ এত চমৎকার কি করে হতে পারে। আজ অবধি যতবার অরণিকে দেখেছে সে তার আভিজাত্যপূর্ণ সজ্জাহীন বেশভূষায় মুগ্ধ হয়নি। এমনটা বিরল, এমন কখনো হয়নি যে অরণি নিজেকে বিশেষ দেখানোর জন্য সেজেছে। অথচ তার এই অবিশেষ ধরনটায় তাকে সকলের তুলনায় বিশেষ করে এনেছে ইপ্তির নজরে। ইপ্তি কফির মগে দ্বিতীয় চুমুক লাগিয়ে এই কথা স্বীকার করলো। মেয়েটা নিজেকে অভিন্ন করতে চায় না অন্যদের থেকে, আর এই দিক থেকে সে নজর কাড়া। অরণি তাকালো ইপ্তির দিকে। ইফতেখার, কি চাইছেন আপনি? তৃতীয় চুমুকে ঠোঁট পুড়ল। কি চাইছে মানে? জ্বালা পড়ায় সে ঠোঁট দুটো চেপে নিল। ছোট ছোট চোখে তাকালো অরণির দিকে, সময় নিয়ে জিজ্ঞেস করলো, শুনলাম তুমি নাকি ইটিস পিটিস করতে চাইছো? করিম চাচা? অরণি মনে মনে নিজের কপাল চাপড়ালো। কি সুন্দরভাবে করিম চাচা এভাবে বলে ফেলেছে লোকটাকে। ইটিস পিটিস, ইস কি সাংঘাতিক শব্দ। অরণি তখন কিভাবে যে বলেছিল ইটিস পিটিস করব। আপনি করবেন? এই কথাটা অমন মুরব্বী লোককে কি করে অরণি বলল? এও তো চরম লজ্জাজনক বিষয়। বড় করে শ্বাস টেনে অরণি লজ্জা লুকিয়ে বলল, ভুল শুনেছেন। আচ্ছা হ্যাঁ, কিন্তু আমি তো ইটিস পিটিস করতে চাই। বলে কি এই লোক? অরণি বাঁদিকে ঘুরে ইপ্তির দিকে তাকালো, তীক্ষ্ণ গলায় বলল, ইটিস পিটিস কি বলেন তো? ফ্ল্যাট করা, যেটা তুমি আমার সাথে করতে আগ্রহী। কি অভদ্র জবাব! উত্তরটা দিয়ে মনে মনে পৈশাচিক আনন্দ পেল ইপ্তি। সেই সঙ্গে সামান্য বাঁকানো হাসি তার ঠোঁটের একপাশে খুব করে লক্ষ্য করা গেল। আকস্মাৎ অরণি টের পেল ইপ্তি সুদর্শনও বটে। অরণি থমকালো, নজর অবলোকন করে ইপ্তিও থেমে গেল অদ্ভুতভাবে। সময় স্রোত বেহিসাবি এগোতে লাগলো। ততক্ষণে নিঝুম প্রকৃতিতে কিছু পাখির মিষ্টি রকমের কলতান শোনা যাচ্ছে কেবল। গাঢ় বাদামি রঙের চোখের মনির দিকে স্থির তাকিয়ে থাকতে থাকতে আচমকা ইপ্তি বলে উঠল, আমি বোধ হয় তোমাকে ভীষণভাবে নিজের করে চাইছি। অরণির প্রেম হৃদয় এই বাক্য শুনে তৎক্ষণাৎ স্পন্দনশীল হয়ে গেল। পর মুহূর্তেই ত্রুটিপূর্ণ বাক্যের উপলব্ধিতে প্রেম প্রেম ভাবটা পায়রা সেজে আকাশে উড়াল দিল। কঠিন গলায় বলল, বোধহয় অনিশ্চিত। খুঁতখুঁত স্বভাবের অরণির সামনে এমন ভুল কি করে হলো যে হলো ইপ্তির, তা বুঝতে না পেরে ভ্যাবা চাকায় খেয়ে গেল সে। অবিলম্বে নিজেকে শুদ্ধ করে বলে উঠল, আমি যত্ন করতে জানি, আমি ভালোবাসতে জানি, আমি যত্ন করে ভালোবাসতে জানি। ইপ্তি থামলো, ভ্রু উঁচিয়ে তাকালো অরণির দিকে। ছোট্ট করে বলল, নিশ্চিত আমি। অনিশ্চয়তা নিয়ে আর যাই হোক কাউকে নিজের করে চাওয়া যায় না। অথচ আমি তোমাকে চেয়ে বসেছি, ভালোবাসি তোমাকে, প্রেম করব, বিয়ে করব, এমন কোনো কথা নেই, চাওয়া নেই। তবুও ইপ্তির বলা বাক্যগুলোতে কি যেন ছিল। শক্তপোক্ত অরণির হৃদয়টাও কেঁপে উঠল এই বিশেষ জনের নাম নিয়ে। সেই সন্ধ্যা রাতে সেই প্রথম সরাসরি চাওয়া পাওয়ার প্রকাশ, সেই দৃষ্টি মিলন। সেই রাতটায় আর কেউ কোনো কথা বলেনি, একযোগে কতগুলো মুহূর্ত উৎসর্গ করেছিল নিজস্ব অনুভূতিদের নামে। তারপর প্রজেক্টের কাজে এতই ব্যস্ত হয়ে পড়েছিল ইপ্তি, আজ এক সপ্তাহ ধরে দেখা সাক্ষাৎ নেই। সুযোগ করে যখন ইপ্তি বাসায় ফেরে অরণি তখন থাকেই না। রাতেও অরণিকে ছাদে অথবা বারান্দাতে দেখতে পাওয়া যায় না। ইপ্তির বড় অস্বস্তি হয় অরণিকে কল টেক্সট করতে। যেহেতু মেয়েটা নিজের থেকে করছে না, ইপ্তির আর না এগোনোই ভালো। একা আর কতটুকুই বা এগোবে? কিছুটা তো বিপরীত ব্যক্তিরও করতে হবে, তবেই না একটা সম্পর্কে সবটা গঠিত হবে। আজ যখন ইপ্তি কাজীপাড়ার বাসায় গেল, করিম তাকে একটা খাম হাতে দিয়ে বলল, 3 তলার ভাড়াটিয়া ইটিস পিটিস করার জন্য চিঠি দিছে। ইপ্তি মনে মনে ভীষণ পুলকিত বোধ করলেও সম্মুখে কিঞ্চিত হেসে উঠল। চিঠিটি নিয়ে ফ্ল্যাটে চলে এলো, পড়া শুরু করলো মধ্যরাতে। ইপ্তি মনে প্রাণে বিশ্বাসী, রাত মানে অনুভূতির ঊর্ধ্বলগ্ন। বেশ আয়োজন করে বারান্দায় বসে সে চিঠিটা পড়তে শুরু করলো। জনাব, বাসি বকুলের সৌরভে আচ্ছাদিত আমার আট পৌর জীবনে আপনাকে স্বাগত। আমি যখন ভেবেছিলাম আমার দিকে এগোনো আপনার গুটি গুটি কদমগুলোকে সেখানেই থামিয়ে দিতে আমি অত্যন্ত উন্মুখ, চুপিসারে আমার অভদ্র মন তখন আপনার পথ চেয়ে বসে রইল। স্তব্ধ আমি মনের বিশ্রী ধরনের কাণ্ডে নিশ্চুপ হয়ে গেলাম। হতবিহ্বল চোখে দেখে গেলাম আপনাকে। আমার 23 বছরের জীবনে এর আগে কোনো পুরুষ প্রেম আনতে পারেনি, অথচ আপনি ধরা দিলেন একরাশ মুগ্ধতা হয়ে। আমার জীবনটা আর বাকি 10টা মেয়ের মতো সুন্দর ছিল না, নিজেকে সুন্দর করে নিতে হয়েছে। আমি আমার বাবার প্রিন্সেস ছিলাম না, নিজের সাম্রাজ্য তৈরি করে নিতে হয়েছে। সেই সঙ্গে তৈরি করতে হয়েছে নিজেকে। আর বাকি মেয়েরা যেখানে জন্ম থেকে একটা গোছানো জীবন পেয়ে যায়, সেখানে আমাকে খাটতে হয়েছে। ছোট থেকে মাকে কাজ করতে করতে আত্মা শুকিয়ে যেতে দেখেছি, অথচ কারো মন সে পেত না। দেখতাম বাবা সকাল সন্ধ্যা অফিস করে ফিরে মাকে এটা সেটা নিয়ে খোঁটা দিত,
বলতো কাজ টাজ তো কিছু করো না, ঘরের ভেতর আরাম আয়েসে জীবনযাপন করো। 1 পয়সা কামাই করতে মাথার ঘাম পায়ে ফেলা লাগে, আর সেই টাকা তোমরা ওড়াও। বাইরে কামাই করতে যাও, কুকুর বিড়ালে ছিঁড়ে খাবে, 1 পয়সাও পাবে না। আমি অবাক হয়ে শুনতাম 7টা টু 5টা অফিসে বাবা কি এমন কষ্ট করতো আমার জানা ছিল না। তবে 24/7 মা যেরকম খাটতো তাতে এইটুকু বলতে পারতাম, একাংশ বাবা করতে পারতো না, উল্টো মায়ের প্রতি সম্মান টানতো। বাবারা উইকেন্ড পায়, সরকারি ছুটি পায়, মায়েরা তো পায় না। তবুও তারা কিভাবে অভিযোগ আনে যে মায়েরা আরাম আয়েসে জীবনযাপন করে। আমি মাকে সাহায্য করতে লাগলাম, তাতে অন্তত একটু কষ্ট কম হতো মায়ের। মাকে সাহায্য করতে করতে এটা সেটা নিয়ে গল্প করতাম। মা সঙ্গ পেত, মা সঙ্গী পেত, আর আমি পেতাম এক টুকরো স্বস্তি। বড় হতে হতে এক পর্যায়ে আমি আমার মায়ের বেস্ট ফ্রেন্ড হয়ে গেলাম। মায়ের সুখ দুঃখ সব তখন আমাকে ঘিরেই। মায়েরা ব্যথা লুকোতে ওস্তাদ। অথচ আমি বড় হবার পর আমার মাকে ঠিক একটা বাচ্চার মতো প্যাম্পার করা শুরু করলাম। মা তখন থেকে সব কিছু আমাকে বলা শুরু করে, আহাল্লাদ অভিযোগ সবই করে। সামান্য অসুস্থতায়ও আমাকে বলে, আমি যত্ন নিই, সেই যত্নে ত্রুটি আনি না। আমার মা ঠিক আমার কাছে ননির পুতুলের মতো। যখন আমি কথা বলতে শিখিনি তখন আমার কি লাগবে সেসব মা বুঝে ফেলতো। আমার মা তো বলতে পারে, তবে কেন আমি মাকে বুঝবো না? বয়স 16-র পর থেকে সাংসারিক জীবন নিয়ে বৃষ্টি বৃষ্টি ধারণা মনে ঢুকতে লাগলো। বিয়ের প্রতি তিক্ত একটা ধারণা এলো, একটা মেয়ের জীবন এরকম। অবাক হতে লাগলাম মাঝে মাঝে, এও মনে হতে লাগলো মেয়ে জীবন অভিশপ্ত। উদাহরণস্বরূপ আমার মাধ্যমিকের একটা ক্লাসমেটের কথা বলি। ওর নাম মায়া, ক্লাসের সবচেয়ে সুন্দরী মেয়ে ছিল। নামের মতোই মায়াবী ছিল। ক্লাস 9-এ ওর বিয়ে হয়। বিয়ের পর পড়াশোনা বন্ধ হয়ে যায়। ওর সাথে আমার দেখা হয় এইচএসসির সময় হসপিটাল রোডে। 8 মাসের ভারী পেট নিয়ে আমার দিকে এগিয়ে এসে মুখে মলিন হাসি ঝুলিয়ে বলছিল, অরু ভালো আছিস? আমি সেই হাসির প্রত্যুত্তরে হাসতে পারিনি। মুখটা না চাইতেও কঠিন হয়ে এসেছিল। এত সুন্দর মেয়েটার মুখে সামান্য জৌলুসও ছিল না। চোখের নিচে 1 ইঞ্চি পুরো কালি, রোগাটে হয়ে গেছে, ভাঙা শরীর তার। আমি ওকে নিয়ে রোড সাইডের বেঞ্চে বসলাম। এরপর জিজ্ঞেস করলাম, এখানে কেন? ও বলল, চেক আপে আসছিলাম। জিজ্ঞেস করলাম, তোর হাজবেন্ড আসেনি? মায়া হেসে বলল, ব্যস্ত আছে ও। যেই পুরুষটিকে এমন একটা সময় একা ফেলতে পারে, কেবল ব্যস্ততার দোহাই দিয়ে সেই পুরুষটিকে কেমন সুখে রেখেছে ভাবতে গায়ে কাঁটা দিয়ে উঠছিল আমার। শক্ত গলায় জিজ্ঞেস করলাম, সংসার জীবন কেমন চলে? মায়া নরম গলায় বলা শুরু করলো, ঠিকঠাক চলছে। বাড়ির বড় বউ আমি, একান্নবর্তী পরিবার আমার। এত এত মানুষ, সেই সঙ্গে এতগুলো দায়িত্ব। আমার ননদ দেবর সবাই ভালো, সারাক্ষণ ভাবি ভাবি করে মাথায় তুলে রাখে। ভাবি এটা করে দাও, ভাবি ওটা করে দাও। আর শ্বশুর শাশুড়িও ভালো। সব সময় বলে, বৌমা তুমি বাড়ির সব, বাড়িটা গুছিয়ে রাখবা, সব কিছু দেখে রাখবা, সব কিছুর খেয়াল রাখবা, সবাইকে মান্য করে চলবা, স্বামীর খেদমত করবা। দাদি শাশুড়ি একটু কড়া, তবে সামলে চলে সবই ঠিক থাকে। চাচি শাশুড়িরাও ভালো সবাই। বড় পরিবার তো, অনেক কাজ টাজ থাকে, এই জন্যই আর কি। আমি জিজ্ঞেস করলাম, ওকে, আর তোর স্বামী? আমি জানি না কি হলো, আমার এই এক প্রশ্নে ও ঠোঁট ভেঙে কেঁদে উঠল। বলতে লাগলো, আমি বুঝি না ওকে, ও কি চায় বুঝি না। রাতের আদর করে কাছে টেনে নেয়, শেষ হলে ছুঁড়ে ফেলে বিছানার এক কোণায়, যেন আমি একটা আবর্জনা ছাড়া আর কিছুই না। আমার যত্ন নেই, ঠিকঠাক না খেলে বকাবকি করে। বলে খাওয়া দাওয়া না করলে শরীর নষ্ট হয়ে যাবে, যত্ন নিবা নিজের, সেজে গুজে থাকবা। আমাকে বিভিন্ন গিফট দেয়, ঘুরতেও নিয়ে যায়। অথচ এই 3 মাস ধরে ও আমার কাছে আসতে পারছে না বলে আমার সাথে কথাও বলছে না। সময় পাচ্ছে না নাকি? এখন তো সকালে অফিস চলে যায়, অফিস আওয়ার 6টাও শেষ। ও বাড়ি ফিরে 10টা 11টার পর। বলে বাড়িতে ভালো লাগে না। আমি ওর জন্য না খেয়ে খাবার নিয়ে অপেক্ষা করি, ও খেয়ে আসে বাইরে থেকেই। সারাদিনে একটা কল করে না, মেসেজ করে না, আমার খোঁজ নেয় না। আমি কল করলেই বলে ব্যস্ত আছে। সারাদিনে কি এমন ব্যস্ততা থাকে যে একটু খোঁজ নেওয়া যায় না? এখন তো আমি একাও নয়, বাবুও আছে। জানিস, ও আমাকে এখন অবধি একবারও ভালোবাসি বলেনি, আমি চাইও নি। সবাই শুধু ভালোবাসা চায় না, কেউ কেউ একটু যত্নের অভাবেও কাতরায়। আর প্রেগনেন্সির এই টাইমটা একটা মেয়ের জন্য কতটা কষ্টে যায় আল্লাহ। খুব ইচ্ছা হয় ওর যত্ন পেতে, গুরুত্ব পেতে। কিছু না করুক, অন্তত পাশে একটু বসে থাকুক, একটু সময়ও দেয় না, একটুও না। মেজাজ খিটখিটে থাকে, নিজেকে সামলে রাখতে হয় সব সময়। কিছু বললেই রেগে যায়, কথা বলা বন্ধ করে দেয়। অথচ আমি ওকে ছাড়া থাকতে পারি না। আর এই বাড়ির এত এত কাজ, আমি জাস্ট হাঁপিয়ে উঠছি। সবার মন রক্ষা করে চলতে হয়, সবাই যা ইচ্ছে আমাকে বলতে পারে। আমি কাউকে বিপরীতমুখী জবাব দিতে পারি না, সেই অধিকার আমার নেই। একবার শাশুড়ি বাপের বাড়ি খোঁটা দিচ্ছিলেন। আমার বাপ মা এটা শেখায়নি ওটা শেখায়নি বলে আমাকে গালিগালাজ করছিলেন। আমি শেষ অবধি সইতে না পেরে রাগের চোটে বলেই ফেলেছিলাম, তাহলে ছেলেকে এখানে বিয়ে করিয়ে আনলেন কেন? তাতেই আমি বেয়াদব, আমি মুখে মুখে তর্ক করি। আরও বানোয়াট নানান কথা ছেলের কাছে অভিযোগ করলো। আমি মার খেলাম। স্বামী ভালো হলে সব মেনে নেওয়া যায়, অথচ আল্লাহ আমার কপালে দুনিয়াতে জাহান্নাম লিখে রেখেছেন।
আমার কিশোরী মনটা কেঁদে ওঠার আগেই মায়া আবারও বলছিল, আমি ক্লান্ত, বাচ্চাটার জন্য বেঁচে আছি, পাথর হয়ে গেলাম। দীর্ঘশ্বাস ফেলতে ভুলে গেলাম দুনিয়াতে এমন অজস্র মেয়ে মানুষ আছে। 190টা মেয়ের বৈবাহিক জীবনে সুখী নয়, কেবলমাত্র শ্বশুরবাড়িতে মানিয়ে নিতে পারে না বলে। আর যারা সাহসী তারা সুখ খুঁজতে সংসার ধর্ম ত্যাগ করে। নয়তো কপাল গুণে কিছু মানুষই আছে যারা সাংসারিক শান্তি ও স্বামী সোহাগ একযোগে পায়। তাদের উপর স্রষ্টার বিশেষ রহমত আছে। আর কিছু নির্দিষ্ট স্বামী, এসব স্বামী নামক নিকৃষ্ট পশুর প্রতি আমার আজন্ম ঘৃণা। আমার বাবাই তো একজন জানোয়ার, যে 1 বছর আগে আমার বয়সী এক নারীকে বিয়ে করে আমাদের সামনে হাজির হয়েছিল। ঘৃণায় তৎক্ষণাৎ মামুনিকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে। একটু পরে ইপ্তি থেমে গেল। শেষে অরণি এটা কি বলল? এমনও হয় অরণির বাড়ি ছাড়ার পেছনে কারণ এটা? এইটুকু একটা মেয়ে কতটা গভীরভাবে বাস্তবের সাথে সংযোগ রেখেছে নিজের। অরণির বাবার প্রতি প্রচণ্ড রাগে ইপ্তির কপালের শিরা ফুলে উঠল। চিঠির আরও অনেকটা বাকি আছে। এক হাতে চিঠিটি রেখে ইপ্তি এসব ভাবছিল। অরণি যে ঠিক উপরের বারান্দায় দাঁড়িয়ে আনমনে তাকে দেখছিল এতক্ষণ ধরে, তা হতে ইপ্তি সম্পূর্ণ অজ্ঞাত। অরণি কল লাগালো ইপ্তিকে। কলিং টিউনে ইপ্তি সচকিত হলো। ফোন হাতে তুলে কলার আইডি দেখতে পেয়ে এতক্ষণের রাগ হতাশা সব মুছে গিয়ে ঠোঁট প্রসারিত হলো কিঞ্চিত। স্ক্রিনে জলজল করছে কলার আইডি। রানী সাহেবা। ইপ্তির ঠোঁটের ভাঁজে সেই অল্পটুকু হাসিতে অরণির ঠোঁটের কোনায় বাঁকা চন্দ্রের মতো এক টুকরো হাসি ধরা দিল। কল রিসিভ করে ইপ্তি বলল, রানী সাহেবা, আপনার সেবায় আমি সর্বদা হাজির। বলুন এই অধম আপনার জন্য কি করতে পারে? পত্র পড়া শেষে পত্রদাতার জন্য 1 কাপ দুধ চা নিয়ে ছাদে হাজির হবার আহ্বান জানাচ্ছি। আজকের রাতটা সুন্দর, আপনার সঙ্গ চাইছি। শেষ বাক্যে ইপ্তি ডান হাতটা বুকের বাঁ পাশে এনে নিল। তাতে কপালে হাত রেখে শব্দ করে হেসে উঠল অরণি। একটু দুঃখের সাথে এক চিমটে হাসি। 1 চামচ কড়া লিকার দিয়ে 1 কাপ মিষ্টি চা, জীবনটা সুন্দর। ইফতেখার মাহমুদ, আমার সকল ধারণাকে এপিটোপিট করে তোলার এক অদ্ভুত এবং অভাবনীয় কারণ শুনুন। আপনি এমন এক কাজ করেছেন যা আপাত দৃষ্টিতে অত্যন্ত কঠিন, এবং আপনি আহামরি কিছু না করে তা করতে পেরেছেন। আপনি এক মেয়ের হৃদয়ের ক্ষত নিরাময়ে সক্রিয়তাকে কাজে লাগিয়েছেন। মনের সকল ভীতি আমার আংশিক দূর হয়েছে, কিন্তু কিছু কিছু প্রশ্ন এখনো রয়ে গেছে। আপনার সংস্পর্শে এসে আমি এক পাথর হৃদয়ের মেয়ে থেকে অনুভূতিপ্রবণ নারী হয়ে উঠেছি। আমার ভেতরে লুকোনো অনিশ্চয়তা, ভীতি এবং দ্বিধা ধীরে ধীরে হালকা হয়েছে। আপনার নীরব উপস্থিতি আমাকে এক অন্য ধরনের শক্তি দিয়েছে। আমি আপনার প্রতি আকর্ষণ অনুভব করতে শুরু করেছি। এটা এক গভীর উপলব্ধির মতো, অথচ শুধুমাত্র অনুভূতির উপলব্ধিতে জীবন চলে না। প্রয়োজন কিছু অঙ্গীকারের। আপনার কাছ থেকে পাওয়া কিছু কথা আমাকে ভাবাচ্ছে বেশ। এই ভাবনাগুলো আমাকে নতুন করে আপনাকে ভাবতে বাধ্য করছে। আর সেই থেকে এই চিঠি। চিঠির উত্তরও চিঠির মাধ্যমেই চাইছি আমি। আপনি যদি সত্যিকার অর্থে আমাকে চেয়ে থাকেন, তবে আমাকে পুরোপুরি জানাতে হবে আপনার অনুভূতি, আপনার ইচ্ছা এবং আমাদের সম্পর্কের ভবিষ্যৎ আপনি কেমন দেখতে চান। আপনার সংস্পর্শে আসার পর থেকে আমার ভেতরের পরিবর্তনগুলো আমি স্পষ্টভাবে উপলব্ধি করতে পারছি। কিন্তু আপনি কি চান? আপনি কি এই সম্পর্কের দায়িত্ব নিতে আসলেই প্রস্তুত? এটা সত্যি, আমি আপনার কাছে আসার পর নিজেকে অনেকাংশে মুক্ত এবং সাবলীল অনুভব করছি। আমার জীবনের সেই সকল ভাঙাচোরা ক্ষত, যেগুলোকে আমি দীর্ঘদিন ধরে ধারণ করে রেখেছিলাম, আপনার নীরব উপস্থিতিতে তা সেরে উঠেছে। আপনি এক নিরাময়ের রূপক হয়ে দাঁড়িয়েছেন আমার জীবনে। তবে এই নিরাময় শুধু ততটুকুই নয়, আমার মনে হচ্ছে আপনি আমাকে এক নতুন পথের দিকে ঠেলে দিচ্ছেন, যেখানে দাঁড়িয়ে আমি আপনাকে আর একভাবে অনুভব করতে বিশেষভাবে প্রয়োজন বোধ করছি। কিন্তু আমার মনে কিছু প্রশ্নও তো রয়ে গেছে। আমি আপনাকে শুধুমাত্র একজন অনুভূতির মানুষ হিসেবে চাই না। আমার ভালোবাসা কেবলমাত্র হৃদয়ের বিষয় নয়, এটি দায়িত্ব, এটি প্রতিজ্ঞা। ভালোবাসা আমার কাছে এক ধরনের অঙ্গীকার, যেটা আপনিও আমি দুজনেই পূরণ করতে বাধ্য। আপনি কি সেই অঙ্গীকারের দায়ভার গ্রহণ করতে প্রস্তুত, নাকি আপনি আমাকে শুধুই সেই মেয়েটি হিসেবে দেখেন যে একা, যে ভঙ্গুর? আপনার সান্নিধ্য আমাকে মুক্তি দিয়েছে, কিন্তু একই সঙ্গে এক নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। আমাদের এই চাওয়া পাওয়ার সম্পর্কটা কি শুধুই অনুভূতির হবে, নাকি তার চেয়েও বেশি কিছু? আপনি যদি সত্যিই আমাকে চান, তাহলে আমার হৃদয়ের প্রতিটি খাজে থাকা এই প্রশ্নগুলোর উত্তর আমার চাই। আপনি কি সেই উত্তর দিতে পারবেন? আমার চাওয়া পূরণের দায়িত্ব নিতে পারবেন? আমাদের সম্পর্কের ভবিষ্যৎ কি হতে চলেছে? আপনি কি আমার পথ চলার সঙ্গী হতে চান, নাকি আর বাকি পুরুষদের মতো নিয়ম পালনে আপনিও একসময় ব্যস্ততা দেখাবেন, বাস্তবতার সাথে সুন্দর করে ফের পরিচয় করাবেন? আমার মন বলে আমাদের মধ্যে যে সংযোগ তৈরি হয়েছে তা খুব সহজে ভেঙে যাওয়ার নয়। আপনি যদি সত্যিই আমাকে চান, তবে সেই প্রতিজ্ঞার পথে একসাথে চলতে প্রস্তুত কিনা তা জানাই হবে আমার শেষ চাওয়া। ইফতেখার, এই কথা আমি বারবার বলবো। আমার কাছে ভালোবাসার মানে কেবল একটা অনুভূতি নয়। আমার কাছে ভালোবাসা মানে দায়িত্ব, যত্ন, শেষ অবধি থেকে যাওয়ার এক অঙ্গীকার। ইতি অরণি।
চিঠিটার মধ্য দিয়ে শুকনো বকুলের সুবাস পাওয়া যাচ্ছে। ইপ্তি খামটা খুলে দেখলো সেখানে 5টা শুকিয়ে যাওয়া বকুল ফুল আর ছোট্ট একটা চিরকুট আছে। ইপ্তি চিরকুটটা বের করলো, সেখানে লেখা 5টা বকুল মানে 5টা অঙ্গীকার, সময় দেওয়া, যত্ন করা, গুরুত্ব বোঝানো, বিশেষ অনুভব করানো আর শেষ অবধি থেকে যাওয়া। ইপ্তি চোখ বন্ধ করে চিঠি চিরকুটটা আর খামটা ডান হাতে বুকে চেপে রাখলো। বড় বড় শ্বাস ফেলতে ফেলতে বিড়বিড় করে বলল, প্রিয় নারী আমার, তোমার চাওয়াগুলো আমার কাছে আদেশের অনুরূপ, আমি দিতে বাধ্য তোমায়। অরণি ছাদের একটি কোণায় দাঁড়িয়ে আছে, তার চারপাশটা ভীষণ শান্ত। মধ্যরাতের আকাশ বিস্তৃত, চাঁদের মৃদু আলো তার মুখে এবং শাড়ির উপরে রূপলি আভা ছড়িয়ে দিচ্ছে। শাড়িটি নীল রঙের, যা চাঁদের আলোতে রূপালি ও সাদা আলো দিয়ে মিশে গেছে, ফলে এটি একটি জাদুকরী ছাপ সৃষ্টি করেছে। চাঁদের স্নিগ্ধ আলোতে তার মুখের ভাবের শুকনোতা আরও প্রাকৃতিক মনে হচ্ছে, কিছুটা দুঃখের মিশ্রণ, কিন্তু সেই সঙ্গে এক গভীর আনন্দ ফুটে উঠছে চোখে মুখে। আকাশে তারাগুলো চকচক করছে, প্রকৃতি যেন একটি নিস্তব্ধ সঙ্গীত বাজাচ্ছে, যা রাতের শান্ত পরিবেশকে আরও মুগ্ধকর করে তুলছে। হালকা বাতাসে তার শাড়ির আঁচল এদিক ওদিক ঢেউ খেলছে, যেন রাতের সুবাসের সাথে মিশে যাচ্ছে। তার চোখ দুটি ঝলমল করছে জ্যোৎস্নার সাথে, তা যেন এক অদ্ভুত মাধুরী ছড়িয়ে পড়েছে। 1 কাপ কফি ও 1 কাপ চা হাতে ইপ্তি যখন ছাদে প্রবেশ করলো, বাতাসে তীক্ষ্ণ পুরুষালী পারফিউমের গন্ধে অরণি চোখ বন্ধ করে বড় বড় করে শ্বাস টানল। এই সুন্দর পরিবেশে প্রকৃতির সাথে মিলেমিশে তার উপস্থিতি একটি স্বপ্নের মতো মনে হচ্ছে, একটি সুন্দর রাতের গল্পের অংশ, যেখানে তাদের কথোপকথন ও মধুর স্মৃতিগুলো রাতটায় ছড়িয়ে পড়বে। ইপ্তি এগিয়ে এসে পাশাপাশি দাঁড়ালো, হাতে চায়ের কাপটা অরণির দিকে এগিয়ে দিয়ে বলল, সুন্দর দেখাচ্ছে। অরণি আর চোখে তাকালো ইপ্তির দিকে। তারপর, সত্যি বলছি, বিশ্বাস হচ্ছে না? অরণি হেসে বলল, বিশ্বাস না হওয়ার মতো না। চাঁদের আলোয় গাছের শুকনো পাতাটিকে অসম্ভব স্নিগ্ধ দেখায়। মুগ্ধ হয়ে তাকিয়ে থাকা ছাড়া অন্য কিছু করতে তখন ইচ্ছে করে না। ইপ্তি কার্নিস থেকে অপরাজিতা ফুল ছিঁড়ে এনে অরণির কানে গুজে দিয়ে ফোন বের করে বলল, একটা ছবি তুলি? ঠিক আছে। অরণি তাকাতে ইপ্তি ফোনের ক্যামেরা অন করে বলল, এমন সুন্দর তুমি আর চাঁদ একসাথে ছবি না তুললে পাপ হবে। অরণি হাসলো, চায়ের কাপে চুমুক দিয়ে বলল, ইপ্তি, আপনার কাছে ভালোবাসার সংজ্ঞা কী? ইপ্তি সময় নিয়ে অরণির দিকে তাকালো। অরণি মেয়েটা দেখতে ভীষণ মিষ্টি, সারাদিন মুখে দুশ্চিন্তা ছাপ থাকে, কাজের চাপ থাকে, আর রাতের শেষান্তে এসে সে সামান্য নিশ্চিত হয়। তাই দিনের অন্যান্য সময়ের তুলনায় এই সময় তাকে আরও স্নিগ্ধ দেখায়। তার উপর চাঁদ যখন স্বয়ং অরণিকে সাজাতে নিজের আলো দেয়, তখন সে যেন আরও মোহময়ী হয়ে ওঠে। সোনা মুখের রূপলি চাঁদের আলোয় অরণি এদিক ওদিক তাকিয়ে মুচকি হাসল। ইপ্তি তা দেখে বলল, আমার কাছে ভালোবাসা মানে অনুভূতি কাবলি, তবে আমি তোমাকে ভালোবাসি মানে তোমাকে ভালো রাখার দায়িত্ব আমার। তোমাকে ভালো রাখতে আমি অঙ্গীকারবদ্ধ। অন্যদিকে মুখ ঘুরিয়ে হেসে ফেলল অরণি। ভালোবাসেন অনিচ্ছাকৃত নাকি ইচ্ছাকৃত? ইপ্তিও হাসলো, মাথার পেছনে চুলে হাত বুলিয়ে বলল, ভালোবাসাটাও অনিচ্ছাকৃত, এখন যে বললাম তাও অনিচ্ছাকৃত। তোমার প্রতি আমার সব ধরনের আকর্ষণ অনিচ্ছাকৃত, শেষমেশ জানতে এসে তোমাতে ডুবলাম। অনিচ্ছেদের শীর্ষে তা। অরণি তাকালো ইপ্তির দিকে, চোখে মুখে তার অজানা এক আভা। প্রচণ্ড লোভ তার ভালোবাসা পাওয়ার, তাই ইপ্তিকে সে না চাইলেও তার মন চেয়ে বসেছে। ইপ্তিকে সে ভালো না বাসলেও তার মন ভীষণভাবে তার দিকে ঝুঁকেছে প্রতিনিয়ত। তার মন স্বার্থপরের মতো কাজ করছে। ভালোবাসার আকাঙ্ক্ষায় সে ভালো না বেসেও এক পুরুষের সান্নিধ্য চাইছে। সব সময় পুরুষ জাতিকে ঘৃণা করে আসা অরণি নামের মেয়েটা এই নির্দিষ্ট পুরুষকে ভালোবাসতে উঠে পড়ে লেগেছে, যেন ভালোবাসা আনতেই হবে, জোর করেই হোক সে আনবেই। অকস্মাৎ অরণির চোখে অন্য এক দ্যুতি খেলে গেল। থমথমে গলায় সে বলল, আপনি প্রস্তুত ইপ্তি? ইপ্তিও আটকালো এই প্রশ্নটায়। অরণি কিসের প্রস্তুতির কথা জিজ্ঞেস করছে তা বোঝার মতো মানসিকভাবে যথেষ্ট বিকশিত সে। অথচ এই প্রশ্নের উত্তরে হ্যাঁ আমি প্রস্তুত ধরনের উত্তর অরণির মনে ভালো কোনো প্রভাব ফেলবে না। সে সময় নিয়ে বলল, নিঃসন্দেহে। ইপ্তি থামলো, ফের বলল, আর তুমি? প্রেমের প্রতি আমার আগ্রহ নেই, বিয়ের প্রতি আরও না, অথচ নিয়ম মাফিক দুটোই মানুষ করে, না পারলে অন্তত একটা করে। নিজের কথাগুলো আমি জানিয়েছি, আপনার থেকেও শুনতে চাই। মনের সাথে যদি ইচ্ছে ও চিন্তা ভাবনা মিলে যায়, তবে আমি শর্ত সাপেক্ষে বিয়েতে এগোতে চাই। এতক্ষণ অবধি সবটা ঠিক থাকলেও এই পর্যায়ে এসে ইপ্তির কপাল কুঁচকে এলো। সে জিজ্ঞেস করলো, কেমন শর্ত? সম্পর্কহীন অবস্থায় সম্পর্কে জড়ানোর মুহূর্ত। অরণি সরাসরি বৈবাহিক প্রস্তাবনা রাখলো, তাও শর্ত জুড়ে। ব্যাপারটা অত্যন্ত অবাক করার মতো। অন্য কোনো ছেলে হলে কেমন প্রতিক্রিয়া দেখাতো জানা নেই, তবে ইপ্তির কাছে এখনও খুব অস্বাভাবিক লাগছে না। অথচ অরণি যেন চাইছে ইপ্তি প্রচণ্ড অস্বাভাবিক অনুভব করতে করতে হতবিহ্বল অবস্থায় হা হয়ে দাঁড়িয়ে থাকুক। তাই বলল, বিয়ে যদি হয় তবে বিয়ের পর আমরা দুজন আলাদা থাকব, আপনি আপনার বাবার কাছে, আমি আমার মায়ের কাছে। অবিলম্বে ইপ্তি বলে উঠল, এ কি অলক্ষণে কথা অরু? হো হো শব্দে হেসে উঠল অরণি। রসিকতা করলাম আপনার সাথে। আপনার ফিরতি চিঠি পাওয়ার পরেই আমি আপনার শর্তগুলো রাখব।
এর পরেরটা আমাদের দুজনের মিউচুয়াল ডিসিশন হবে, বোঝা গেল? ইপ্তি আগের চেয়েও বেশি অবাক হলো, থমথমে গলায় বলল, রসিকতা? সিরিয়াসলি? অরণি আর এক দফা হাসলো ইপ্তির প্রতিক্রিয়া দেখে। জি, আপনার এই বিস্মিত মুখটা দেখতে সুন্দর লাগে। এই অসম্ভব স্বস্তিদায়ক হাসিটা থেকে কী ছিল জানা নেই। তবে ইপ্তি অন্যত্র তাকাতে পারেনি আর, নিষ্পলক দেখে গেছে যেন পলকটা ফেলাটাও দোষের দেখাবে। অরণি বেশ কিছুক্ষণ পর বলল, চা ভালোই বানাতে পারেন, ধন্যবাদ এর জন্য। এখন ঘুমানো উচিত, আর একটু পরে ফজরের আজান দিয়ে দেবে। অথচ মনে হলো রাত শুরু হয়েছে একটু আগেই। অরণি চোখে হাসলো। আপনার সাথে আমার সময় ভালো কাটে, একই ব্যাপারটা আমার সাথেও ঘটে। সেই রাতের আলাপন ওখানটাতে থেমেছিল। এর 4 দিন পর ইপ্তির কাছ থেকে চিঠি এলো, তার ইপ্তি লিখেছে, অরণি, 1 বছরে চেনা জানা, হুট করে ভালো লাগা। পরে এক মধ্যরাতে ঘুম ভাঙা চোখে সিলিংয়ের দিকে তাকিয়ে যখন তোমার ভাষা ভাষা মুখটা কল্পনা করলাম, ভীষণভাবে টের পেলাম আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি। ভালো না বাসলে কেউ কাউকে অর্ধ জাগ্রত অবস্থায় এতটা আপন ভাবে না। আমার কাছে ভালোবাসা মানে ভালো থাকা, ভালো রাখা। কাজেই মন থেকে অবশিষ্ট সকল ভীতি মুছে ফেলো। আমি তোমাকে ভালো রাখবো। তোমার ধারণা সব পুরুষই এক হয়, তারা ঠকায়। যদি বলি একই ধারণা আমারও আছে মেয়েদের ক্ষেত্রে, আমিও তো ঠকেই এসেছি। প্রথমে মায়ের থেকে, এরপর প্রাক্তনের কাছে। সব মেয়েরা সয়ে থাকে না অরু। কেউ কেউ নিজের সুখের আগে পেটের সন্তানকেও দেখে না। কেউ তো 4.5 বছরের প্রেমিকের সাথে চিট করতেও দ্বিধা করে না। জীবন থেকে পাওয়া ঠকে যাওয়ার ভয়ে যে পিছিয়ে গেছে, তার সামনেই স্বর্গ ছিল। কে জানে, হয়তো আমার সুখ তুমি, স্রষ্টা যতটা নেন তার চেয়েও চমকপ্রদ কিছু বহু গুণে ফিরিয়ে দেন। আমার চমকপ্রদ কিছু তুমি নাও, এর গ্যারেন্টি আমি কি করে দিই বলো? কাজেই আমার এগোতে ভয় নেই, তুমিও ভয় রেখো না। তুমি চিঠির উত্তর চিঠিতে চেয়েছিলে, তা শোনো। তোমার 5.5 পৃষ্ঠা চিঠির উত্তরে একটি বাক্য, আমি তোমাকে এখনও চাই, এর পরেও চাই। আমাদের একটাই জীবন, একটাই মরণ, এক জীবন এক মরণ, সব কিছুর জন্য কেবল তোমাকে চাই। ঘুম ভাঙা সকালে তোমাকে পাশে চাই। বিকেলে চায়ের আড্ডায় মুগ্ধ নজরে তোমার ভীষণ শখে শ্রোতা হতে চাই। রাত বিরেতে শহরের রাস্তায় ঘোরার জন্য তোমাকে চাই। আমার একটা আকাশ আছে আধারে আচ্ছন্ন, সেই আকাশে একমাত্র চাঁদ রূপে তোমাকে চাই। তোমার রাগ অভিমানের দায়িত্ব নিতে চাই। তোমাকে নিজের করে চাই, তোমাকে নিজের দাবি করতে চাই। ভীষণভাবে তোমাকে চাই, শুধুই তোমাকে চাই। হয়তো তুমি, নয়তো অন্য কেউ। এমন এক পর্যায়ে বসে আমি তোমার মুখের গাম্ভীর্যের কল্পনা আরও একবার প্রেমে পড়ে গেলাম। তোমারই কি সাংঘাতিক অবস্থা আমার। তুমি কি বুঝতে পারছো? এর পরেও কোনো প্রশ্ন থাকলে সরাসরি করো। তোমার জন্য আছি সবসময়, ইফতেখার মাহমুদ। অরণি কতবার যে চিঠিটা পড়ল তা হিসেব করার মতো নয়। সে থামছে, পড়ছে, আবার থামছে, শেষ হচ্ছে, শুরু থেকে ফের শুরু করছে। চিঠির প্রতিটি বাক্য, প্রতিটি শব্দ আর শেষাংশে ওই তোমাকে চাই। অরণির মনে হচ্ছে সে এক অন্য ভুবনে আছে এখন, নয়তো এসবই বা কী হচ্ছে তার সাথে। বুকের ভেতরে দ্রিম দ্রিম বাজছে তার, নিঃশ্বাসের বেগ ঘন হচ্ছে। এলোমেলো শ্বাস এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। বেশ কিছুক্ষণ পর চিঠিটা সে ডায়েরির ভাঁজে রাখলো। উঠে পড়লো বারান্দা থেকে, ফ্রিজ থেকে পানির বোতল নিয়ে রুমে আসতে দেখলো ওয়াশরুম থেকে আয়শা বেরোচ্ছে। মায়ের কাছে এগিয়ে গেল অরণি। ঘুমোওনি? আয়শা কিঞ্চিত মাথায় এসে বলল। ঘুম ভেঙে গেল। চা খাবে? আচ্ছা। অরণি দ্রুত 2 কাপ চা বানিয়ে মাকে নিয়ে ছাদের অংশটায় চলে গেল। আয়শা ওপরে সিঁড়িতে বসলো, অরণি 2 সিঁড়ি নিচে বসলো। এতক্ষণে অনেকটা শান্তি পাচ্ছে অরণি। চিঠিটা পড়ে কিছুক্ষণের জন্য অস্থিরতায় সবকিছু উলটপালট লাগছিল। শব্দ তো নয়, এক একটা যেন ধারালো তলোয়ার। আবারও যখন উত্তেজিত হয়ে উঠছিল অরণি, আয়শা বলে উঠল, কেমন আছিস মা? অরণি অপ্রস্তুত হলো, ফট করে তাকালো আয়শার দিকে। জোরপূর্বক হেসে বলল, বাহ, ভালো আছি মামুনি। তো তুমি? ভালো আছি। আয়শা বেখেয়ালি হলো। দূরে কোথাও দৃষ্টি স্থির রেখে বলল, এবার বয়স কত যেন পড়লো তোর? 21 না? অরণি শোধন করে বলল, 23 বছর মামুনি। কিসে পড়ছিস? MBA করছি। কপাল কোচকালো আয়শা। অরণির দিকে তাকাতেই কোচকানো কপাল শিথিল হলো তার। দ্বিধান্বিত গলায় শোধালো, আসলে? হ্যাঁ। অরণি বুঝতে পারলো তার মা তার ব্যাপারে ঠিকঠাক জানে না। সারা জীবন সংসার ধর্ম পালন করে আসা আয়শা সেভাবে অরণির জীবন নিয়ে আগ্রহও দেখায়নি কখনো। পর্যাপ্ত স্বাধীনতা দিয়েছিল, অথচ বেশিরভাগ বাঙালি মায়েরা ছাড় দেওয়া আর ছেড়ে দেওয়ার মাঝে তফাৎ করতে পারে না। কেউ কেউ সীমাবদ্ধতার গণ্ডি এঁকে দেয় ছোট্ট করে, কেউ তো ছেড়েই দেয়। অরণি হতাশজনক শ্বাস ফেলল। আয়শা জিজ্ঞেস করলো, প্রেম করিস? ভরকালো অরণি। এমন এক প্রশ্ন এই 23 বছরের জীবনে সে শুনতে পায়নি কখনো কারোর কাছ থেকে। অথচ মা কি অনায়াসেই না করে ফেলল। অরণি থেমে থেমে উত্তর দিল, না মামুনি, মিথ্যে বলছিস। না, তোমাকে মিথ্যে বলি না। ইপ্তির সাথে তার প্রেমের সূচনা এখনো হয়নি। কাজেই বলে লাভ নেই। তবুও অরণির মনটা কেমন খচখচ করতে লাগলো। বলা উচিত কি বিষয়টা? আয়শা চায়ের কাপটা একপাশে রেখে বলল, কাউকে পছন্দ হয়? এবার আর অস্বীকার করলো না অরণি। আমি চিনি। হ্যাঁ, ইপ্তি। ইপ্তি কে? ভাবলো আয়শা, পরক্ষণে শুধালো, বাড়িওয়ালা ছেলে? বিয়ে করবি ওকে? হয়তো হ্যাঁ, হয়তো না, জানি না ঠিক। কেন জানিস না?
ভালো ছেলে তো, ভালো। আয়শা নরম হলো, খুব তাকিয়ে রইল অরণির দিকে। অরণি নিজের মাথাটা আয়শার কোলে রেখে সামনে তাকিয়ে রইল। আয়শা ওর মাথায় চুলে বিলি কাটতে কাটতে বলল, তোর মন কি চায়? মনের সাথে আমার সংযোগ নেই মামুনি, তাই সে কি চায় জানতে কষ্ট হচ্ছে। খুব বুঝতে পারলো এমন একটা প্রতিক্রিয়া দেখিয়ে আয়শা বলল, ও। আরও অনেকটা সময় কেটে গেল চুলে হাত বুলিয়ে দেওয়ার কারণে অরণির অসম্ভব শান্তি পাচ্ছে। সকল দুশ্চিন্তা আপাতত তার নাই হয়ে গেছে, ঘুম ঘুম পাচ্ছে। মিষ্টি মোলায়েম বাতাসে চোখ দুটো লেগে আসতে আয়েশা বলা শুরু করলো, আমার জন্মের সময়ই আমার মা মারা যায়। ভাই আর বাবা মিলে আমাকে বড় করে অনেক যত্নের সাথে। বুদ্ধি হওয়ার পর যতটুকু মনে আছে আমি বেশ সম্ভ্রান্ত পরিবারেরই মেয়ে ছিলাম। সবকিছু চাওয়ার আগেই পেয়ে যেতাম। বাড়িতে তাহেরা নামের এক খালা ছিল আমার দেখাশোনা করবার জন্য। তাকে তাহুমা বলতাম ছোটবেলায়। খুব আদর করতেন আমাকে। আমাকে নিয়ে খেলতেন, গল্প করতেন। রোজ রাতে বাবা আমাকে আর ভাইয়াকে গান গাইয়ে ঘুম পাড়াতেন। মায়ের অভাব বুঝতাম না আমি। ভাইয়া আমার চেয়ে 6 বছরে বড় ছিল, তাই বাবার মতোই আদর করতো আমাকে। স্কুলে ভর্তি করে দিল বাবা আমাকে। সকালে বাবা দিয়ে আসতো আমাদের দুজনকেই, বিকেলে তাহুমা নিয়ে আসতো। ছোটবেলা থেকে বাবা আমাকে আর ভাইয়াকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতেন। প্রতি সাপ্তাহিক ছুটিতে আমাদের ঘোরাঘুরি হতো। কত কত জায়গায় যে ঘুরে বেরিয়েছি। আমার বয়স তখন 12 কি 13 বছর। বাবা ভাইয়াকে নিয়ে একটা কাজে বের হয়েছিল। তাহুমা আমার সাথেই থাকে সেদিন। রাতে প্রচণ্ড জ্বর আসে। বাবা কখনো আমাকে ছেড়ে অন্য কোথাও রাতে থাকতো না। অথচ সেদিন ফিরলই না। শুধু সেদিনই না, আর কখনোই ফিরল না। সকালে দুটো লাশ আসে, হাইওয়েতে আর অ্যাক্সিডেন্ট, স্পট ডেথ আমার বাবা আর ভাইয়ার। আমি জ্বরাক্রান্ত অবস্থায় শুধু এইটুকুই দেখেছিলাম, বাবার মাথা থেতলে গেছে আর ভাইয়ার হাত ছিঁড়ে গেছে। দাফনের সময় আমি নাকি জ্বর বেড়ে যাওয়ায় সেন্সলেস হয়ে গেছিলাম। এরপর হসপিটালে ছিলাম 1 সপ্তাহ। সব সময় ভয় হতো, কান্না করতাম। চারপাশে কেউ নেই, আমার মা নেই, আমার বাবা নেই, ভাইয়া নেই। সব সময় ভাইয়া আর বাবার মুখটা দেখতে পেতাম, ওই ভাঙাচোরা মুখ। আল্লাহ, কি ভয়াবহ ছিল মা। আমার শরীরের অবস্থা দিন দিন বিগড়ে যাচ্ছিল। সুস্থ হতে আরও সময় লাগলো। শারীরিক সুস্থতা এলেও মানসিকভাবে তখনও আমি ভীষণ অসুস্থ। ডিসচার্জের সময় মামা মামিরা এলো আমাকে নিতে। তারা আমাকে তাদের বাড়িতে নিয়ে গেল। এরপর আর কখনো আমার বাড়িতে যাইনি আমি। কেন যাইনি বিষয়টা তখন জানি না। আমার মামা মামিদের সঙ্গ ভালো লাগতো। ওই বাড়িতে তো কেউ নেই, যাওয়ার ইচ্ছেও তাই দেখায়নি। বছর পরে জানতে পারলাম বাবার সব সম্পত্তি নাকি চাচাদের দখলে চলে গেছে। কিভাবে গেছে, কি হয়েছে তখনও জানি না। বয়স তখন 13 কি 14 মাত্র। আগ্রহ দেখায়নি। মামা আমাকে একটা স্কুলে ভর্তি করে দিল। ওই ট্রমাতে এমনিতেই আমি সারাক্ষণ ভুগতাম, অসুস্থ হয়ে পড়তাম। মাধ্যমিক টপকাতে টপকাতে আমার 18 বছর বয়স হয়ে গেল। বিয়ের প্রস্তাব এলো একটা ভালো ঘর থেকে। মামা মামি খুশি মনে আমাকে বিয়ে দিয়ে দিলেন আমজাদের সাথে। বিয়ের পর আমি প্রতি পদে অবাক হতে লাগলাম। বাবার কাছে ননির পুতুলের মতো বড় হওয়া আমিটা কাজের মেয়ের মতো খাটছি এখানে। নিজের সংসার, নিজের কাজ, তাই ব্যাপারটাকে আমলে নিতাম না। অথচ যখন দেখতাম অন্য জায়রা পায়ের উপরে পা তুলে বসে আমাকে হুকুম করছে, তখন বিষয়টা বুঝে আসতো আমার। আমি দিন দিন নিশ্চুপ হয়ে যেতে লাগলাম। আমজাদের সাথে বিয়ের প্রথম কয়েকটা মাস কিভাবে যেন কিছু না বুঝেই চলে গেল। চতুর্থ মাসে প্রেগনেন্ট হলাম আমি। তুই হলি। আমার সুখ, আমার শান্তি। 12-13 বছর বয়সে যে শান্তিটা হারিয়েছিলাম তোর মাধ্যমে ফিরে পেলাম। দুঃখ আর আমাকে ছুতে পারতো না, অথচ সুখ সাময়িক। আমি আর কনসিভ করতে পারি না, শুধু মিসক্যারেজ হয়ে যায়। এদিকে সবাই ছেলে দাও ছেলে দাও বলতে বলতে আমাকে মানসিকভাবে ভেঙে দিচ্ছিল। অনেক অনেক চেষ্টার পর বিয়ের 6 বছরের মাথায় আমি প্রেগনেন্ট হয়ে আবারও জানলাম ছেলে বাবু। সবাই কি খুশি, অথচ সেই খুশিও আমার টিকলো না। আবারও বাচ্চা নষ্ট হয়ে গেল। এরপর আর হলো না। শ্বশুরবাড়িতে লাঞ্ছিত হতে লাগলাম ক্রমাগত। ছোট জায়ের যখন প্রথম ছেলে সন্তান জন্মালো, আমি যেন সংসারের সবচেয়ে অবহেলিত প্রাণী হয়ে গেলাম। অথচ আমার জানা মতে জীবদ্দশায় এমন কোনো পাপ আমি করিনি যে স্রষ্টা আমাকে সংসার স্বরূপ জাহান্নাম দেখিয়ে দেবেন। আমার স্বামী আমার সব কিছু কেড়ে নেয়। আমার অধিকারটুকু পর্যন্ত আমার জন্য অবশিষ্ট রাখে না, বিয়ে করে। আমার সব সয়ে যাওয়া থেকেই সংসারটিতে 23 বছরের সকল এফোর্টকে এক নিমিষে অযথা প্রমাণ করে দেয়। অর্ণি নিশ্চুপ হয়ে শুনে যায় সবটা। এখানকার 90% তার অজানা ছিল। মা কখনো এসব তাকে বলেনি, আজ কেন বলল? হয়তো মনের ভেতরে চাপা পড়া কথাগুলো বেশ ভারী হয়ে উঠেছিল বলেই। অর্ণি দীর্ঘশ্বাস ফেলল। আয়েশা আবারও বলা শুরু করলো, মা, সংসার জীবনটা বেশ কঠিন, মানিয়ে নিতে শিখতে বলবো না আমি তোকে। তোকে শুধু এইটুকুই বলবো, জীবনে চলার পথটা তখনই মসৃণ হবে যখন দেখবি সঙ্গীতর গুরুত্ব বোঝে। তাড়াহুড়ো করিস না এই ব্যাপারে। সময় নিয়ে নিজেকে বোঝ, বিপরীত ব্যক্তিকে বোঝ। আমার ওরও সব বোঝে। সে ঠিক বুঝে যাবে সে কোথায় ভালো থাকবে, ঠিক না? অরণি ছোট্ট করে বলল, আমি খুব ভাবি তুই না থাকলে আমার জীবনটা কেমন হতো। হয়তো বাঁচতামই না আমি। আল্লাহ সবাইকে বাঁচার জন্য একটা না একটা কারণ ঠিকই দিয়ে রাখেন।
আমারটা তুই শোনা, ঘুম পাচ্ছে মা? অল্প। রুমে চল ঘুমাবি। না, এখানে থাকতে ভালো লাগছে। আচ্ছা। আয়শা অরণির মাথায় হাত রেখে ফের বলল, চুলের যত্ন নিস না? সময় হয় না। আমি আছি তো। তাহমা আমাকে একটা তেল বানিয়ে দিয়েছিল ছোটবেলায়। আমার মনে আছে, আমি তোকে বানিয়ে দেবো, কেমন? আচ্ছা। তোর জন্য অন্তরটা পড়ে খুব মা। অরণি নড়ে চড়ে বসলো। চিন্তা করো না মামুনি, আমি ভালো আছি। দুশ্চিন্তা হয় তবুও তোকে আমি সুন্দর একটা জীবন দিতে পারিনি। আমি মা হিসেবে কেমন যেন বেশি ভাবছো তুমি মামুনি। আর ভেবো না। জীবন সব সময় সমভাবে সুন্দর। যতবার হোঁচট খাবো ততবারই উঠতে শিখবো। তুমি বলো, সুন্দর না? প্রশ্নটা করে অরণি তাকালো আয়শার দিকে। তার চোখ দুটো জলে টইটুম্বুর। এক ফোঁটা গড়িয়ে পড়লো, অরণি আটকালো না। আয়শাকে কাঁদতে দিল। এরপর দুটো দিন অরণির বেশ ব্যস্ততায় কেটে গেল। মধ্যরাতে যখন বারান্দায় বসে ল্যাপটপে ডুবেছিল, ফোনের টেক্সট এলো তার। প্রচণ্ড মাথা যন্ত্রণায় চোখ দুটো কুঁচকে এলো। ফোন হাতে তুলে দেখতে পেল ইপ্তি টেক্সট করেছে। ম্যাডাম বিজি খুব? অনি রিপ্লাই দিল, কিছুটা। প্রেশার যাচ্ছে। প্রেশার যাচ্ছে না ঠিক, নিজে থেকেই নিচ্ছি। আমাদের সমাজে এমনিতেই মেয়েদের কাজ টাজ করা নিয়ে আজে বাজে নানান কটূক্তি এখনও লোকে করে থাকে। তার উপর আমি করছি ডিজিটাল মার্কেটিং। কাজ নিয়ে যথেষ্ট ডেডিকেটেড ছিলাম বলে এই পর্যায়ে এসে মামুনিকে একটা যথেষ্ট স্বাচ্ছন্দ্যের লাইফ দিতে পারছি আমি। এই নিয়ে লোক আরও আজে বাজে কথা বলছে। নিচতলার এক আন্টি আসতো মামুনির কাছে আড্ডা দিতে। তিনি এলাকায় ছড়িয়ে বেড়েছেন আমি নাকি দেহ ব্যবসা করে সংসার চালাই। কতটা বৃষ্টি শোনাচ্ছে টের পাচ্ছেন? তাই কিছু জায়গার জবের জন্য অ্যাপ্লাই করছি। ভাইবা আছে কদিন পর, তাই একটু প্যারা নিতে হচ্ছে এখন। টেক্সটটা আসার পর ইতি থেমে থেমে পুরোটা পড়ল। দীর্ঘশ্বাস আসে তার। মেয়েটার জন্য মনটা আরও কোমল হয়ে ওঠে। মাঝে মাঝে তো ভীষণ ইচ্ছে করে শক্ত করে মেয়েটাকে বুকের ভেতর নিয়ে রেখে দিতে, খুব যত্নে রাখতে, খুব ভালোবাসতে। দুনিয়াদারি বোঝার দরকার নেই তার। অথচ ইপ্তি অপারক এক আকাশ সমান দায়িত্ব অরণির কাঁধে সময় নিয়ে টাইপ করলো ইপ্তি। বুঝলাম, কিন্তু এভাবে রাত জাগলে শরীর খারাপ করবে না? সমস্যা নেই, অভ্যস্ত আমি, সেটাও বুঝলাম। ঘুমোচ্ছ কখন? ঠিক নেই ইপ্তি, 3 দিন ধরে খাওয়া ঘুম ঠিকঠাক হচ্ছে না। খুব ক্লান্ত লাগছে, শরীর টানছে না। ছোট্ট একটা ব্রেক নেওয়ার দরকার সম্ভবত। অরণি পরপর আরও দুটো টেক্সট করলো। আধা ঘন্টার একটা ব্রেক রিফ্রেশমেন্টের জন্য নেওয়া যায়, তাই না? কি বলেন, নেওয়া যায়? ছাদে আসো তবে। আপনি বাসায় আছেন? ইপ্তি এই পর্যায়ে হেসে উঠল। ম্যাডাম নিচে তাকান, বারান্দাতেই আছি আমি। অরণি কলের কুশনটা টেবিলের উপর রেখে উঠে পড়লো। ঝুঁকে দাঁড়ালো রেলিং ধরে। ঠিক নিচে ইপ্তি সোফায় হেলান দিয়ে রেলিংয়ের উপরে পা তুলে বসে আছে। তাকিয়ে আছে এদিকেই। অরণি দেখে একগাল হেসে বলল, হোয়াটসঅ্যাপ ম্যাডাম, চা খাবেন? জবাবে এক সুমিষ্ট হাসি দ্বারা অরণি বলল, কেন নয়। ইপ্তি চা আর কফি নিয়ে ছাদে চলে এলো। অরণি সাদা গোলজামা আর অলিভ কালের প্লাজো পরে দাঁড়িয়ে আছে। আর চাঁদের আলো নেই একদমই। দূরে স্ট্রিট লাইটের আলোয় অরণিকে স্পষ্ট বোঝা যাচ্ছে। ইপ্তি পাশাপাশি দাঁড়ালো। বরাবরের মতো চায়ের কাপটা এগিয়ে দিল অরণির দিকে। অরণি প্রশস্ত হেসে কাপটা নিয়ে বলল, আপনার হাতে চা মানে অমৃত ইপ্তি। কি দারুণ বানান! নির্ঝঞ্ঝাটে যে কোনো চাখর মেয়েকে পটিয়ে ফেলতে পারবেন কেবলমাত্র এক কাপ চা খাইয়েই। আপনি পটে যান ম্যাডাম, তাতেই জনম সার্থক হয়ে যাবে। জবাবে হাসলো অরণি, কেবল কিছু বলল না। ইপ্তি ফের বলল, কেমন আছো এখন? চোখ বুঝলো অরণি। অধর প্রসারিত এক ছোট্ট হাসিতে বলল, নিশ্চিন্ত। আপনার কাছে আমার সকল দুশ্চিন্তার বাধা পড়ে যায়, অশান্তিগুলো নাই হয়ে যায়। আপনি আমার অভ্যেস খারাপ করে ফেলেছেন ইপ্তি। এত এত ক্লান্তির মাঝে এক টুকরো স্বস্তির জন্য আপনাকে আমি সারাটাক্ষণ খুঁজে ফিরি। খোঁজার প্রয়োজন কোথায়? আমি তো আছি, এই তো হাতের নাগালে, মনের সবচেয়ে কাছে। অকস্মাৎ হৃৎপিণ্ডটা বেশ লাফিয়ে উঠল অরণির। সচকিত হয়ে তাকালো ইপ্তির দিকে। ঘন ঘন নিঃশ্বাস পড়ছে তার। বুকের ভেতরে দ্রিম দ্রিম শব্দ করে তাণ্ডব চালাতে থাকা হৃৎপিণ্ডটা অনিয়ন্ত্রিত এখন। সেইভাবে জিজ্ঞেস করলো, শেষ অবধি থাকবেন? মৃত্যুর আগ অবধি থেকে যাব তোমার হয়ে। অরণি ছাদ থেকে ফিরে যখন বারান্দায় এলো তখন বেশ নিশ্চিন্ত মনে সে ছিল। সকল জাগতিক দুশ্চিন্তা, কষ্ট, বাইরের মানুষের উদ্ভব কথাবার্তা থেকে তখন মুক্ত। এসে হাতের কাজগুলো ধরলো, অথচ সুখ সাময়িক। অরণির কপালে এসব সয় না। ইপ্তি নামক লোকটা যখন আসে বোঝায় তুমি আমার জীবনের সর্বাপেক্ষা অধিক গুরুত্বপূর্ণ। তখন অরণি শান্তি পায়। তার মনে হয় কেউ তো আছে যার সময় ও সুখের একছত্র অধিপত্য কেবলই তার। তখন তার পৃথিবীটা নেচে ওঠে। অথচ সেই পুরুষটার নজরের বাইরে এলেই বুকের ভেতরে শুরু হয় অসুখের উৎপাত। এই তো হাসপাস লাগছে এখন। বুকের ভেতরটা কেমন করছে, অস্থিরতা কাজ করছে। এই অস্থিরতা বিগত কিছুদিন ধরেই সে অনুভব করছে। কেমন যেন অদ্ভুত অস্বস্তিকর, মনে হচ্ছে কিছু একটা হারাতে চলেছে সে। আরও বাজেভাবে সেই জীবনযুদ্ধে হারতে চলেছে। আর কাজে মনোযোগ দিতে পারল না। ডাইনিংয়ে গিয়ে ফ্রিজ থেকে পানির বোতল বের করে পুরোটা শেষ করলো। তখন বাজে রাত 3:30। সে ফিরে এলো বেডরুমে। ডিম লাইটের আলোতে অস্পষ্ট দেখা যাচ্ছে সব। বিছানার এক পাশে ঘুমোচ্ছে আয়শা। অরণি অন্য পাশে গিয়ে শুয়ে পড়ল। তার ঘুম আসছে না, অথচ ঘুমটাও জরুরি।
এই অদ্ভুত পরিস্থিতিতে এসে এক টুকরো স্বস্তির জন্য অরণি উঠে একটা স্লিপিং পিল নিয়ে ঘুমোতে গেল। আস্তে আস্তে তলিয়ে যেতে লাগলো অরণি অচেতন ভুবনে। একটানা 6.5 ঘন্টা ঘুমোলো সে। সকালে উঠে মেয়েটা টের পেল সে নিজের প্রাণের চেয়েও প্রিয় মামুনির লাশের সাথে এতক্ষণ পরম নিশ্চিন্তে শুয়ে ঘুমোচ্ছিল। গত রাতে ঘুমের মধ্যেই তার মা মারা গেছে। অবিশ্বাস্যভাবে তাকিয়ে রইল অরণি। যাকে ঘিরে তার পুরো পৃথিবী ছিল, নিষ্ঠুর এই পৃথিবীতে তাকে একা রেখে এসে চলে গেল। লাশের পাশে বসে কাঁপা কাঁপা হাতে কল লাগালো অরণি ইপ্তিকে। ইপ্তি রিসিভ করতেই অরণি অপ্রীতকস্থর মতো বলে উঠল, আমার মা মরে গেছে। আল্লাহ, কার অভিশাপ লাগলো আমার উপরে। গোটা 1 সপ্তাহ হয়ে গেল আয়েশার চলে যাওয়ার। অরণি একদম নিশ্চুপ হয়ে গেছে। মাকে যতক্ষণ সামনে পেয়েছে সে দেখেছে, কোনো শব্দ করার ক্ষমতা পায়নি আর সেদিন। তারপর চলে গেল মা। অরণির পুরো দুনিয়া যেন এক নিমিষেই থমকে গেল। এসব তো হওয়ারই কথা ছিল না। এসব তো ভাবেইনি। সে ভেবেছিল মাকে কিভাবে ভালো রাখা যায়, কি করা যায় ভবিষ্যতে। মা সেদিন বলেছিল আগে বাবার সাথে বিভিন্ন জায়গায় ঘুরতে যেত। অরণি তখনই ভেবে রেখেছিল এখন থেকে প্রতি উইকেন্ডে মাকে নিয়ে ঘুরতে যাবে সে। অরণির নিঃশ্বাস নিতেও কষ্ট হয় এখন। এই বাড়ির প্রতিটা দেয়ালের দিকে তাকালে কেমন ডুকরে কান্না পায়। মাথাটা ভার হয়ে আসে। যেদিন ও বাড়ি থেকে মায়ের হাত ধরে চলে এসেছিল সেদিন তো কত কিছুই ভেবেছিল এখন জীবন সুন্দর হবে, গোছানো হবে। কই কি হলো এসব। অরণি চারপাশে তাকালো, কেউই নেই। আচমকা কল আসে ফোনে। জড়সড় হয়ে বসে থাকা অরণি আঁতকে ওঠে শব্দে। তারপর ফোনটা হাতে নেয়। কল রিসিভ করে ইপ্তি জিজ্ঞেস করে, কি করছো। অরণি থেমে থেমে বলল, কিছু না। আমি খাবার রেখে এসেছিলাম, খেয়েছো। না। দুপুর হয়ে গেল তো, খাওনি। ইপ্তি কোমলভাবে বলল, না খেয়ে থাকলে কিছু হবে। তোমার মা ফিরে আসবেন। অরণি কান্না ভেজা গলায় বলল, না, তবে লক্ষ্মী হয়ে খেয়ে নাও, আমি দ্রুত ফিরে আসবো। তনুজা কলেজ থেকে ফিরে সোজা অরণির ফ্ল্যাটে চলে এলো। যতটা পারে সে এখন অরণির সাথেই থাকার চেষ্টা করে। একটা শক্তপোক্ত মেয়েকে এক ঝটকায় ভেঙে গুড়িয়ে যেতে দেখে সে নিজেও কিছুটা ভীত হয়ে আছে। মানসিক অবস্থা বেশ খারাপ অরণির। তার ধারণা অরণি যে কোনো সময় সুসাইডাল অ্যাটেম্প্ট নেবে, অথচ এটা যাতে না করে তাই সর্বক্ষণ জীবন নিয়ে বিভিন্ন গল্প বলে যায় তনুজা। অরণি চুপচাপ শোনে, মাঝে মাঝে চোখ ভিজে আসে তার। এই তো এভাবেই চলছে। ইপ্তি বিকেলের দিকে ফিরল অরণির কাছে। সকালে দেখে গেছিল যেভাবে বসে আছে এখনও সেইভাবেই বসে আছে। ইপ্তি ওর মুখোমুখি বসলো। পরনে একই কাপড় মেয়েটার, গোসলও করেনি। ইপ্তি জিজ্ঞেস করলো, খেয়েছো। অরণি খেয়াল করলো ইপ্তি এসেছে, ছোট্ট করে বলল, আমি বাথরুমে কাপড় গুছিয়ে রেখে আসছি, শাওয়ার নিয়ে নাও কেমন। আচ্ছা। ইপ্তি কাপড় রেখে এলো। অরণি শাওয়ার নিল আধ ঘন্টা ধরে। রুমে আসার পর ইপ্তি জিজ্ঞেস করলো, রাতে কি খাবে, কি বানাবো। জানি না। পরোটা। আচ্ছা, নাকি অন্য কিছু। অরণি তাকিয়ে রইল কেবল। ইপ্তি মেয়েটাকে এই গত 1 বছরের মধ্যে এতটা মলিন কোনো দিনই দেখেনি। যে মেয়ের দৃঢ় চাহনিতে সে বাধা পড়েছিল সেই মেয়ের উদাসীন দৃষ্টি তার বুকে কেমন যেন ক্ষত আঁকে। বলে বোঝানো যায় না। ইপ্তি রান্না করলো, তারপর অরণিকে মুখে তুলে খাইয়ে দিল। আরও অনেক গল্প করলো নিজের জীবন নিয়ে, যেভাবে চলছে তা নিয়ে। বিভিন্ন রসিকতাও করলো, অথচ মেয়েটা নির্জীব যেন। রাতে ইপ্তি ড্রয়িং রুমেই থাকলো আর অরণির সাথে তনুজা ঘুমোলো। এইভাবেই দিন যাচ্ছে, কিন্তু এভাবে আর কতদিন। ইপ্তি দীর্ঘশ্বাস আসে শুধু। অরণির দিকে তাকালেই বুকটা ফেটে আসে তার। এভাবে আরও কটা দিন কেটে গেল। ইপ্তি অফিসের একটা মিটিংয়ে ছিল। আচমকা তার কল বেজে ওঠে। কলটা অরণির। এই কয়দিনে অরণি নিজ থেকে একবারও কল দেয়নি, এই প্রথম দিয়েছে। কাজে ইপ্তির কাছে মিটিংয়ের চেয়েও গুরুত্বপূর্ণ এখন অরণির কল পিক করা। সে সবাইকে একটু অপেক্ষা করতে বলে মিটিং রুম থেকে বেরিয়ে গেল ফোনটা নিয়ে। কল রিসিভ করে বলল, হ্যালো অরণি, কি করছো। ওপাশ থেকে ভেসে এলো অপরিচিত একটা আওয়াজ। সে জানালো অরণির অ্যাক্সিডেন্ট হয়েছে রোকেয়া সরণিতে। এখন পার্শ্ববর্তী একটা ক্লিনিকে আছে সে। কন্ট্যাক্ট লিস্টে তার নাম্বার ছিল বলে তাকে কল করা হয়েছে। ইপ্তি যেন দ্রুত সেখানটায় চলে আসে। ইপ্তি এক মুহূর্তের জন্য থ মেরে গেল। মস্তিষ্কে ভেসে আসছিল অরণি, অরণি, শুধুই অরণি। পরক্ষণেই সে ছুটে গেল ক্লিনিকে। সম্পূর্ণ সাদায় মোড়ানো একটা রুমের মাঝে রাখা বেডে অরণি বসে আছে। তার পরনে সাদা জামা, হাতে ও কপালে ব্যান্ডেজ করা। নিষ্পাপ চেহারা নিয়ে বসে আছে সে। ইপ্তি তার সামনে গিয়ে দাঁড়ালো। অরণি তাকালো চোখ তুলে। সাদা শার্ট ইন করে পরা ফর্মাল লুকে দাঁড়িয়ে আছে ইপ্তি। গলার কাছের বোতাম দুটো খোলা, স্লিপ ফোল্ড করা, আর মুখ অসম্ভব লাল হয়ে আছে। অরণিকে চুপ থাকতে দেখে ইপ্তি জিজ্ঞেস করলো, কি সমস্যা। পাল্টা প্রশ্ন করলো অরণি। কি এসব, কি বাইরে এসেছো কেন। একা ভালো লাগছিল না বাসায়। আমাকে জানিয়েছিলে। একা কেন বের হয়েছো। অরণি মিনমিন স্বরে বলল, এমনি ভেবেছিলাম ফুটপাত দিয়ে হাঁটবো একটু, রোড ক্রস করতে গিয়ে এই হলো। ওভারব্রিজ নেই। আশ্চর্য মেয়ে লোক তো। আমি তোমাকে নিয়ে কতটা টেনশন থাকি ধারণা আছে তোমার। সরি। এখন তোমার সরি দিয়ে আমি কি করব। এই যে ব্যথা পেলে এগুলো সেরে যাবে। বকছেন। বকছি। অর্ণি মাথা নিচু করে ফেললো। কান্না পাচ্ছে তার। এক ফোঁটা চোখের পানি গড়িয়ে পড়লো হাতের পিঠে। ইপ্তি তা দেখতে পেল। এগিয়ে গিয়ে অর্ণির সামনে দাঁড়ালো। আলতো হাতে অর্ণির মাথার আর নিজের বুকে চেপে ধরে নরম হয়ে বলল,
আমি তোমাকে আগের মতো দেখতে চাই সোনা, এতটা নাজুক আমার অরু একদমই না। সে তো বাঘিনী, অথচ প্রতিনিয়ত তোমার অসহায় মুখটা দেখে আমার ভেতরটায় যন্ত্রণা হয়। তুমি বুঝতে পারছো না? অরণি ফুঁপিয়ে উঠল, ভেজা গলায় বলল। কিছুই তো আর আগের মতো নেই, আমার সবই তো গেল, কিছুই তো আর নেই। অরণির আধারে আচ্ছন্ন মনের আসমানটায় যেন ফিনকি দিয়ে চাঁদের জ্যোৎস্না উকি দিল। এমনভাবে ইপ্তি বলে উঠল, আমি এখনও আছি, চলো নতুনভাবে সব শুরু করি। ইপ্তির বুকের মতো থাকা অবস্থাতেই অরুণী কেঁপে উঠল। সেই কম্পন টের পেল ইপ্তি, পকেট হাতে নিজের ফোন বের করলো। কল লাগালো বাবাকে। সাদেক সাহেব কল রিসিভ করে বলল, কি অবস্থা বেটা? অলোকে? অবস্থা ক্রিটিক্যাল। কি হয়েছে? তোমার হবু বৌমা অ্যাক্সিডেন্ট করে মরতে বসেছিল। আমি বিয়ের আগে বিপত্নিক পুরুষ মানুষ হতে চাইছি না। ইপ্তি আগেই অরণির ব্যাপারটা সাদেক সাহেবকে বলে রেখেছিলেন। তিনি তখনই বলেছিলেন বিয়ে করে ওকে নিয়ে আসতে। কিন্তু ইপ্তির মন মানছিল না। এখনই বিয়ের প্রসঙ্গ তোলাটা কেমন যেন ছিল। সাদেক সাহেব চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, ঠিক আছে অরণি? আল্লাহই জানে কয় লিটার রক্ত ক্ষয় করেছে, কপাল কেটেছে, হাতে ও পায়ে ছিলেছে। অরণি বলল, গায়ে রক্ত কম, বেশি বের হয়নি। ইপ্তি নিজের বুকে মাথা রেখে গুটিসুটি মেরে বসে থাকা অরণির দিকে শক্ত চোখে তাকালো। এরপর বাবাকে বলল, বাবা বিয়ে করতে চাইছি। থতমত খেয়ে অরণি তাকালো ইপ্তির দিকে। ইপ্তি ওর চোখে চোখ রেখে বলল, এখন এবং এই মুহূর্তেই হসপিটালে ব্যবস্থা করো তুমি দ্রুত। সাদেক সাহেব হেসে বলল, তোর দাদা তোর দাদিকে তুলে নিয়ে মসজিদে গিয়ে বিয়ে করেছিল। আমি তোর মাকে নিয়ে কাজী অফিসে বিয়ে করেছিলাম। তোর চাচা তোর চাচিকে রেস্টুরেন্টে বিয়ে করেছে। তোর চাচাতো ভাই ফোনে বিয়ে করেছিল, আর তুই হসপিটালে? বংশের ধারা অব্যাহত রাখছিস। 1 ঘন্টার মধ্যে কাজী ও সাক্ষী সমেত সাদেক সাহেব ক্লিনিকে চলে এলেন। কিছু বুঝে আসার আগে ইফতেখার মাহমুদের সাথে আঞ্জুমান অরণির বিয়ে হয়ে গেল। যতবার অরণিকে কবুল বলতে বলা হয়েছিল ততবারই সে ইফতির দিকে তাকিয়েছে। বেঁচে থাকার একমাত্র কারণ রূপে ইফতিকে সে কবুল করে নিল। ইফতি শুধু তাকিয়েই ছিল। সাদা কাপড় পরা, কপালে ব্যান্ডেজ, হাতে ব্যান্ডেজ, ক্যানোলা, স্যালাইন চলছে। এমন অবস্থায় তার বউ তাকে কবুল করছে, কি একটা অবস্থা! বাপরে! বিয়েটা বিকেলেই হলো। অরণিকে এক রাত থাকতে হবে এখানে, সঙ্গে ইপ্তিও থাকবে। অরণি খেয়াল করলো ইপ্তি ওর সাথে ঠিকভাবে কথা বলছে না, আগের মতো গল্প করছে না, কেমন যেন চুপ হয়ে আছে। রাতে তনুজা এসেছিল খাবার নিয়ে, কিছুক্ষণ গল্প করে চলে গেছে। যাওয়ার পর ইপ্তি গালে তুলে খাইয়ে দিয়েছে, কিন্তু কোনো কথা বলেনি। অরণি নিজের থেকে বলল, রেগে আছেন ইপ্তি? ইপ্তি তাকালো অরণির দিকে। খাবার শেষ করে হাত ধুয়ে এসে পাশে বসলো। এরপর বলল, না। কথা বলছো না যে? তুমিও তো বলছো না। আগে আমি কথা না বললে আপনি বলতেন। আপনি বিয়ে হতে পাল্টে গেলেন, কি বিষাক্ত কথা! ইপ্তি তাতে হেসে ফেলল। আমি ভাবছি অরু, আমাদের লাইফটা গোছানোর দরকার। ব্যাচেলার তো থাকলামই কত বছর, এখন সাংসারিক হতে হবে। কাগজে কলমে এবার তোমার দায়িত্ব নিয়েছি। কি কি দায়িত্ব আমার আছে তাই ভাবছিলাম, কিভাবে কি করলে তোমাকে আরও ভালো রাখা যায় এসবই ভাবছিলাম। ও, কিছু কথা বলি, মন দিয়ে শুনবে, ঠিক আছে? বলুন। আমার একটা মাত্র লাইফ পাই, তাই জীবদ্দশায় কোনো ধরনের কম্প্রোমাইজ আমরা করব না। কোনো কথা বলতে চাইলে বলে ফেলবো, মনের ভেতরে রেখে দেব না। আমাদের সপ্তাহান্তের একটা বেলা আলোচনার জন্য রাখতে হবে। তখন আমরা সকল অভিযোগ একে অপরকে জানাবো। আমরা একে অপরকে বোঝার চেষ্টা করব। বিষয়টা এমন, ম্যাক্সিমাম বিচ্ছেদের মূল সমস্যা হলো তারা একে অপরের পয়েন্ট অফ ভিউটা দেখার চেষ্টাও করে না। ধরো ছেলেটা ভাবছে মেয়েটা তাকে বুঝতে পারছে না, মেয়েটাও ভাবছে ছেলেটা তাকে বোঝে না। অতঃপর তারা দুজনে একে অপরকে হার্ট করে কথা বলল, অথবা মনের সকল অনুভূতি চেপে রেখে বাইরে থেকে ডোন্ট কেয়ার ভাব দেখালো। তখন এক পর্যায়ে গিয়ে দেখতে পাবে লাভের লাভ হচ্ছে না এই সম্পর্কে। ভালোবাসা নেই যেখানে, সেখানে থেকে কি হবে? শেষান্তে বিচ্ছেদ। অথচ আমি তোমার সাথে গোটা এক জন্মের সব স্বপ্ন পূরণ করতে চাই। বুঝলেন ম্যাডাম? অরণি মাথা নাড়ল। সে বুঝতে পেরেছে। ইপ্তি আবারও বলল, বার্ধক্যের শহর দেখতে চাই তোমার সাথে। তুমি তৈরি? রাতে অরণিকে মেডিসিন দেওয়ার হয়ে গেলে ইপ্তি ওর বেডে শুয়ে পড়ল। অরণির বুকে মাথা রেখে ঘুমোলো। এত শান্তির ঘুম অরণি শেষ কবে ঘুমিয়েছে মনে নেই তার। তবে এটুকু বুঝতে পারছে সে আগামী দিনগুলো পূর্ণিমার মতো সুন্দর হবে। ইপ্তি সারা রাত ঘুমোতে পারল না। দুই চোখে তার দুশ্চিন্তা ছাপ। আজকের মতো ঘটনা যেন আগামীতে না ঘটে। এজন্য তাকে বহু গুণে বেশি সতর্ক থাকতে হবে। ভঙ্গুর অরণিকে তৈরি করতে হবে আগের চেয়ে অধিক শক্তিশালীভাবে। ইপ্তির দায়িত্ব বেড়ে গেল। ইপ্তির চিন্তা চেতনার দিক পাল্টে অরণিতে এসে থামল। বুকেতে নিশ্চিন্তে ঘুমোচ্ছে মেয়েটা। তো বন্ধুরা, ক্ষমার অযোগ্য গল্পটি এখানেই শেষ হলো। তো গল্পটি কেমন লাগলো তোমরা সকলে কমেন্ট করে জানিও। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার বন্ধুরা।